পেয়েছেন আপনার অবস্থান থেকে। আপনারা দেখছেন একাত্তর সংযোগ। আমরা একটি বিরতি নিচ্ছি এবং বিরতির পর আবার আমরা ফিরে আসবো। আমরা আলোচনা করছি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এবং খুলনা সিটি কর্পোরেশনের 3 জন মেয়র প্রার্থী আমাদের সঙ্গে আছেন। খুলনা থেকে সরাসরি তারা আমাদের সঙ্গে আছেন। কোথা থেকে যে আসে না। দুই টাকারই তো তফাৎ আঙ্কেল, এসে যাবে। এসে গেল রিন পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার সহ কাপড়কে রাখে ধবধবে সাদা, থাকুন উজ্জ্বল সব সময়। খুশিতে মন্নাছি রূপসী আমি সবার চোখে, অপূর্ব হবারও এবারে হিরের ঝলকে। 100 গ্রাম লাক্স কিনে জিতে নিন হিরের লকেট। প্যাকে 9 ডিজিট কোড দিয়ে SMS করুন 7464 নম্বরে। মোট 2000টি লকেট। তো আপনার লকেটটি কোথায়? আপনাদের আরো একবার স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগ অনুষ্ঠানে এবং আমরা আলোচনা করছি খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। আমাদের দর্শকরা ফোন করতে শুরু করেছেন, খুলনাবাসী ভোটাররা। তবে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে এরই মধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। তিনিও কথা বলবেন খানিকক্ষণ পরে। আমি আমাদের সদ্য বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেককে সর্বশেষ আমরা সেনাবাহিনী মোতায়েন এবং সেখানকার পরিবেশ নিয়ে কথা বলছি। এই বিষয়ে আপনার মন্তব্য সংক্ষেপে জানতে চাই। আপনি প্রথমেই বলেছেন যে আপনি মনে করেন না সেনা মোতায়েনের মতো কোনো পরিস্থিতি আছে, কিন্তু যে সমস্ত অভিযোগের কথা আপনি শুনলেন এরই মধ্যে আলোচনায় যে সেখানকার নির্বাচন পূর্ববর্তী পরিবেশ নিয়ে বিশেষ করে, সে বিষয়ে আপনার অবজারভেশন কি তালুকদার আব্দুল খালেক মেয়র প্রার্থী? আসলে একসময় তো খুলনা মৃত্যুপুরী হিসেবে পরিচিত ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু বর্তমানে এখন কিন্তু সেই পরিবেশ নাই। এখন আইন শৃঙ্খলা মোটামুটি ভালো। বিচ্ছিন্ন কিছু ঘটনা বাংলাদেশের যে কোনো জায়গায় ঘটতে পারে, খুলনা তার ব্যতিক্রম না। তবে আমি মনে করি না যে সেনাবাহিনী এখানে দরকার আছে। আমার দৃষ্টিতে, আমার 5 বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলছি যে সেনাবাহিনী এখানে দেওয়ার মতন কোনো পরিবেশ। তার কারণ নির্বাচনে মিছিল হবে না, জনসভা হবে না, প্রার্থীর সাথে কোনো সংযোগ কোনো মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নাই। সেখানে সেনাবাহিনীকে আমাদের পুলিশই যথেষ্ট। তারপরেও আমি মনে করি আইন যদি থাকে আর যদি নির্বাচন কমিশনার যদি মনে করে সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে সেনাবাহিনী দেবেন, সরকার যদি তাকে অ্যালাউ করে, আমার কোনো আপত্তি নেই। আমি চাই সুষ্ঠু নির্বাচন। আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। খুলনাবাসী ভোটার একজন ফোন করেছেন, তার কথা শুনবো এখন। নাম বলে প্রশ্ন করুন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যাঁ বলুন। জি, আমার নাম আমিনুল ইসলাম। জি, আমিনুল ইসলাম আমার নাম আমিনুল ইসলাম। আমার প্রশ্ন মনিরুজ্জামান মনির কাছে, যে নারায়ণগঞ্জে যে নির্বাচনটা হয়েছিল সেখানে কিন্তু বিএনপির একটা আশঙ্কা ছিল যে সেনাবাহিনী নামাবে না, এই কারণে হচ্ছে গিয়ে নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হবে না, এবং সেই শঙ্কা থেকে কিন্তু তারা প্রার্থীতাও প্রত্যাহার করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি যে নির্বাচনটা কিন্তু ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয়েছিল, এবং অনেকগুলো সেখানে বলা হয়েছিল যে অনেকগুলো নির্বাচন কেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু সবকিছু কিন্তু কাটিয়েই কিন্তু তৎকালীন প্রশাসন একটা সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছিল আমাদের নির্বাচন কমিশনার। তা খুলনার ক্ষেত্রে ওনাদের এই আশঙ্কাটা কেন? কারণ খুলনা থেকে তো নারায়ণগঞ্জে ভীতিটা আরো বেশি ছিল। মোহাম্মদ মনিরুজ্জামান প্রার্থীর কাছে সরাসরি প্রশ্ন খুলনাবাসীর। হ্যাঁ, আপনি হয়তো নারায়ণগঞ্জে একটা উদাহরণ দিয়েছেন, তবে আপনাকে আবার বলবো যে খুলনা নারায়ণগঞ্জের মতো অবস্থা না। খুলনা মৃত্যুপুরী হিসাবেই পরিচিত, এবং এখানে কোনো অস্ত্র উদ্ধার হয়নি, কোনো সন্ত্রাসী গ্রেপ্তার হয়নি। তাছাড়া এবারে নির্বাচন না, এটা সরকার সংখ্যাগরিষ্ঠতার কথা বিবেচনা করে ভবিষ্যৎকে সামনে রেখেই তারা আইন পরিবর্তন করেছেন।
এই সুবিধাটা সরকার নিয়েছেন এবং আইন পরিবর্তনের সুযোগে তারা যে কোনো কিছু ঘটিয়ে দিতে পারেন বলে আমরা আশঙ্কা করি, জনগণ আশঙ্কা করে। আজকেও আমি যখন গণসংযোগে গিয়েছি তখন সাধারণ মানুষ আমাকে বলেছেন যে ভোট আমরা দেব, কিন্তু ফলাফল আপনারা ধরে রাখতে পারবেন কিনা। আমি আশঙ্কা করছি যে জনগণও আশঙ্কা করছে যে এই ভোটের ফলাফল যতই আমরা মানে একটা ভোট দিই না কেন, ফলাফল নিরপেক্ষ হবে না, কোথাও না কোথাও একটা ঘাটতি আছে। কারণ কয়েকদিন আগেই মনিরুজ্জামান, আপনি আপনার আশঙ্কার কথা তুললেন এবং আমরা এই নির্বাচনের যে প্রস্তুতি 14 দিনের চলছে সে বিষয়ে আরো আলোচনা করতে চাই এবং এই আশঙ্কা কতখানি সঠিক বা অন্যান্যরা এই বিষয়ে কি মনে করছেন সেটাও শুনতে চান। তার আগে আরো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। দর্শক প্রশ্ন, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার শব্দটি বারবারই ঘুরে ঘুরে আসছে, আমার মনে হচ্ছে আমাদের কানেকশন কেমন হচ্ছে জানি না, আমরা তার কাছে আবার ফিরে আসবো। এরই মধ্যে আমরা আলোচনা করতে চাই আরো একটি যে বিষয়ে এবারে কথা উঠছে এবং প্রত্যেকটি নির্বাচনে এটি একটি মূল আলোচনার বিষয় হয়ে থাকে, সেটি হলো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন। আপনারা অনেকগুলি আইনের পরিবর্তনের কথা শুনলেন, কিন্তু সেই আইন বা বিধিগুলো মানছেন কিনা প্রার্থীরা সেদিকে নজরদারির একটি বিষয় আছে। ফেমার সভাপতি মনিরা খান, তার কাছে জানতে চাইব। একটু ইন্টারভেন করতে চাচ্ছি। ফলাফলের কথাটা যেটা বললেন, আমি একটু খুব ইম্পর্টেন্ট জিনিসটা মনে করি আমাদের অবজারভেশনে। মনিরুজ্জামান সাহেব যেটা বলেছেন ফলাফল, আমি এখানে 3 জনই আছেন, মেয়র প্রার্থী এবং অন্যান্য প্রার্থীরা আছে। এটা কিন্তু কাউন্সিল ইলেকশন হচ্ছে, শুধু মেয়র নয় অন্যান্যরাও আছেন। আমি ওনাদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ জানাবো একটি বিষয় খুবই ইম্পর্টেন্ট, যেটা অনেক প্রার্থীরা কিন্তু এটাকে ইম্পর্টেন্ট মনে করেন না। আপনাদের এজেন্ট যারা হবে, পোলিং এজেন্ট, দয়া করে তাদেরকে ট্রেনিংটা দিয়ে দেবেন। পোলিং এজেন্টদের কার্যক্রমের ব্যাপারে আইনে বহু পরিবর্তন আমরা এনেছি এবং আপনাদের পোলিং এজেন্ট জন্য কোনোভাবেই পোলিং স্টেশন ত্যাগ না করে, বিশেষ করে গণনার সময় অত্যন্ত ইম্পর্টেন্ট যে আপনাদের পোলিং এজেন্ট যেন সেখানে থাকে। আমি জানি অনেক সময় অনেক কিছু ঘটে থাকে, কিন্তু তারপরেও আপনাদের পোলিং এজেন্ট যারা আছে তাদেরকে এখন থেকে একটু ট্রেনিং দেবেন এবং আপনাদের নিজস্ব লোক পোলিং এজেন্ট হিসাবে তৈরি করে তাদেরকে রাখবেন। এই ফলাফলের কথা যেটা বললেন, এটা অনেক সময় হয় সঠিক, অনেক সময় আবার এটা কিন্তু এলিগেশন হয়। অনেক সময় আপনাদের পোলিং এজেন্টরা চলে যায় নিজেদের থেকে, সেটা যেন না। সেখানেও কিন্তু একটা নির্বাচনী সংস্কৃতির একটা বিষয় আছে, যে নির্বাচনে যদি সবাই আস্থা নিয়ে অংশগ্রহণ না করেন এবং পরবর্তীতে যদি যেই পরাজিত হবেন তিনি অভিযোগের আঙুল তুলেন, তাহলে কি হবে সে বিষয়টি আমাদের জাতীয় নির্বাচনে এই আলোচনা বারবার ঘুরে আসে। আবার দর্শক আমাদের লাইনে আছেন, প্রশ্ন করবেন, আমরা শুনি। তার নাম বলে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, আপনার প্রশ্নটি করুন। হ্যালো, সালাম আলাইকুম। আপনার প্রশ্নটি করুন। জি, আমি খুলনা থেকে সাইদ আহমদ বলছি। আমার প্রশ্ন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেদ সাহেবের কাছে। আমার প্রশ্নটা হচ্ছে যে তালুকদার সাহেব গত 5 বছর মেয়র পদে ছিলেন, ওই 5 বছরে খুলনায় মশা নিধনের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। এ ব্যাপারে আমাদেরকে জানালে একটু আমরা খুশি হব। আপনাকে অনেক ধন্যবাদ। তালুকদার আব্দুল খালেক, সাবেক বিদায়ী মেয়র, মশা নিধনের ব্যবস্থা গ্রহণ করেননি। একজন ভোটদাতা আপনার উপরে এই বিষয়ে ক্ষুব্ধ, আপনি বলুন। উনি কথাটা সঠিক বলে নাই। 5 বছরে 1,34 লক্ষ টাকার মশার তেল কেনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বছর 15 থেকে 20 লক্ষ টাকার আমরা ড্রেন পরিষ্কার করছি। অতিরিক্ত আমরা পেরি এবং মাটি তুলে, যাতে কোনো জায়গায় পানি না দাঁড়ায়, পানিটা বেরিয়ে যেতে পারে, যাতে মশা ডিম না পারতে পারে, আমরা সেইভাবে ব্যবস্থা নিচ্ছি। উনি যেটা বলছেন এটা সঠিক না। আপনাকে ধন্যবাদ। প্রেমার সভাপতি মনিরা খান, আমরা যেই জায়গাটায় আসতে চাচ্ছি এবার আলোচনা, সেটি হলো যে বিশেষ করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে আপনার পর্যবেক্ষণে এবার কিছু দেখতে পাচ্ছেন কিনা। আমি খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচনের বিষয়ে বলব। ধন্যবাদ আপনাকে। আমরা যখন বহু বছর থেকেই যখন আমরা ইলেকশন নির্বাচন অবজারভেশনে কাজটা শুরু করেছি, তখনই আমরা দেখেছি যে আমাদের যে ইলেকশনে যে রুলগুলি আছে সেখানে কিন্তু আচরণ বিধির কোথাও কোনো ঘাটতি ছিল না।
সবসময় এমন এমন ভালো ভালো কথাই ছিল, আগেও ছিল, পরবর্তীকালে সাখাওয়াত সাহেবরা এটাকে আরো নতুন নতুন সংযোজন করেছেন, যে যেটা দিয়ে একটা চমৎকার একটা ইলেকশন উপহার দেওয়া যায়। কথা হচ্ছে যে আচরণ বিধি মানাতে হলে একটা শক্ত ইলেকশন কমিশন লাগে। আমি দেখেছি ইন্ডিয়াতে একটা ইলেকশনের আগে একটা মন্ত্রী, আমি একবার ছিলাম অবজারভেশনে, দুদিনের জন্য গিয়ে ডাকবাংলোতে ছিলেন। ওখানকার নির্বাচন কমিশন তখনই তাকে অর্ডার দিলেন যে আপনি থাকবেন না। মন্ত্রীকে পর্যন্ত তিনি অর্ডার দিয়ে সেখান থেকে সরিয়ে দিলেন। তো আপনাদের এখানে আচরণবিধি মানার জন্য ক্যান্ডিডেটরা, আপনারা আমার মনে রাখতেই হবে যে ক্যান্ডিডেট, এতগুলি ক্যান্ডিডেট, ভোটার এখানে 4,40,566 জন। অতএব এখানে কিন্তু, এবং এতগুলি ওয়ার্ডে ইলেকশন হচ্ছে, সংরক্ষিত মহিলা আসন আছে, এখানে চমৎকার একটা দেখাশোনা করবার জন্য ইলেকশন কমিশনের একটা উপায় থাকতে হবে যে আচরণ বিধি সত্যি সত্যি কোথাও লঙ্ঘিত হচ্ছে কিনা, এবং তৎক্ষণাৎ কেউ যদি, কোনো ক্যান্ডিডেট যদি তাদের কাছে কমপ্লেইন করে, তাদের কিন্তু ইমিডিয়েটলি যে সেটা সেই কমপ্লেইনটাকে গ্রহণ করে সেখানে সেটা, এই তাৎক্ষণিক ব্যবস্থার ব্যাপারে আমরা শুনেছি নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ বলেছেন যে নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আরো আলোচনা রয়ে গেছে, একটি বিরতি নিতে হচ্ছে। আপনারা দেখছেন ৭১ সংযোগ। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। কোথা থেকে যে আসে এরা? বিচাকারি তো তফাত আঙ্কেল এসে যাবে। এসে গেল রিন পাওয়ার হোয়াইট ইয়েলো ফাইটার সহ, কাপড়কে রাখে ধবধবে সাদা, থাকুন উজ্জ্বল সব সময়। আপনাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি ৭১ সংযোগ অনুষ্ঠানে। একজন দর্শক অপেক্ষা করছেন, ফোন করবেন, ফোনে প্রশ্ন করবেন। আপনার প্রশ্নটি বলুন, নাম বলে প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুল ইসলাম সাগর। আসসালামু আলাইকুম, আমার নাম কামরুল ইসলাম সাগর। বলুন, প্রশ্ন করুন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে, ৩ জন মেয়র প্রার্থীর কাছে ওনারা কি আমাদের এই মহানগরীর বাড়ি ভাড়ার ব্যাপারে কোনো নীতিমালা চিন্তা করছেন কিনা, এই ব্যাপারে একটু স্পষ্ট আমাদের এই যারা বাড়ি ভাড়া নিয়ে আমরা বিভিন্ন বিভ্রান্তিত থাকি, এরকম একটা সবচেয়ে ভাড়াটিয়াদের অধিকার নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? ৩ জন মেয়র প্রার্থী আছেন, আমরা শুনতে চাই। তালুকদার আব্দুল খালেক, মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক, আপনার কি দর্শকের প্রশ্নের ব্যাপারে কোনো মতামত আছে? আসলে বাড়ি ভাড়ার ব্যাপারে তো সিটি কর্পোরেশনের এমন কোন আইন কিংবা নীতিমালা নাই। তবে আমরা যেহেতু হোল্ডিং ট্যাক্স আমাদের আদায় করতে হয়, সেই ব্যাপারে যে নীতিমালা আছে, আমাদের বাড়ির মালিকরা যে টাকা আমরা বাড়ি পান, বাড়ি ভাড়া পান, সেইটাই আমাদেরকে মানে আমাদের কর্পোরেশনের যে আছে আপনার হোল্ডিং ট্যাক্সের যে নিয়ম নীতি আছে, সেখানে তাদের বাড়ি ভাড়ার টাকাটা বলে আমরা 2 মাসের ভাড়াটা আমরা সিটি কর্পোরেশনের ট্যাক্স হিসেবে ধার্য করা হয়। কিন্তু এরপরে দেখা যায় যে যখন আমরা এই অ্যাসেসমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করি বাড়ির মালিকদের কাছে, তখন কিন্তু সঠিক কথাটা বলে না, এবং যখন অ্যাসেসমেন্ট হয়ে যায় পরবর্তী পর্যায়ে আমাদের কাছেই বলে যে বাড়ি ভাড়া বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আমার মনে হয় যে সরকার যদি কোনো নির্দিষ্ট সিটি কর্পোরেশনের ম্যানুয়ালে যদি কোনো নির্দিষ্ট আইন করে, সেক্ষেত্রে আমরা অন্য পর্যায়ে মোহাম্মদ মনিরুজ্জামান। ধন্যবাদ প্রশ্নকর্তাকে।
বাড়ি ভাড়া বিষয়টা এটা বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ার একান্ত তাদের বিষয়। সিটি কর্পোরেশনের এখানে কোনো আইনগত বিষয় নেই এবং এটা নির্ধারণ করে দেওয়ার কাজও তাদের নয়। তবে এটা ঠিক যে বাজার দরের সঙ্গে অন্যান্য জিনিসের দাম যখন বাড়ে তখন বাড়ি ভাড়াও বাড়তে থাকে, কারণ বাড়িওয়ালা নানান অজুহাত দেখিয়ে বাড়ি ভাড়া বৃদ্ধি করেন। আর ভাড়াটিয়া বেচারা কি বা করবেন, তাকেও তো থাকতে হবে, সে বাড়িওয়ালাকে সন্তুষ্ট করে সেখানে থাকার জন্য বৃদ্ধি করে দেন বাড়ি ভাড়া। এটাই বাংলাদেশের বাস্তবতা। শফিকুল ইসলাম মধু, খুব সংক্ষেপে। ধন্যবাদ। বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার ভিতরে আন্তরিকতা থাকতে হবে, যে একটা বাড়ি তৈরি করতে গেলে কত টাকা খরচ হয়, ভাড়াটিয়ারও দেখতে হবে যে আমার আয় কত। দুইজনের ভিতর সমন্বয় করেই ভারী ভাড়া একটা নীতিমালা দেয়, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডারে এটা সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকার নীতিমালাটা প্রয়োজন আমি মনে করি। আপনাদের তিনজনকে ধন্যবাদ। দর্শক আপনার প্রশ্নের উত্তর কিরকম পেয়েছেন জানি না, তবে যেটা বোঝা গেল যে এটি জাতীয় পর্যায়ে নীতিমালা ছাড়া বোধহয় সিটি কর্পোরেশন এই বিষয়ে, তারপর প্রার্থীরা এই বিষয়ে তেমন কিছু ভাবছেন না। আমি একটু আগে আমরা কথা বলছিলাম বিশেষ করে নির্বাচনী আচরণের বিধি লঙ্ঘন নিয়ে, এবং তা নিয়ে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। তার কাছে জানতে চাইব আপনার পর্যবেক্ষণ এবারের খুলনা সিটি নির্বাচন সম্পর্কে। খুলনা সিটি নির্বাচনটা অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ। এবার গত 4টা সিটি কর্পোরেশনের মধ্যে যে প্রার্থীদের, আমরা তো অনেক প্রার্থীদের কথা শুনলাম এবং ভোটারদের কিছু প্রশ্ন আমরা শুনলাম। খুলনাটা কিন্তু তুলনামূলকভাবে অন্য যে কোনো সিটি থেকে যেসব প্রার্থীরা হয়েছেন, প্রার্থীদের গুণগত মানটা কিন্তু একটু বেটার। শিক্ষার মানদণ্ড, তাদের আনুষ্ঠানিক শিক্ষার মানদণ্ড এবং মামলার খতিয়ান, এই দুটো যদি দেখেন আপনি, তাহলে খুলনার প্রার্থীরা একটু এগিয়ে আছেন অন্য 3টা সিটির দিক থেকে। এটা একটা খুলনার জন্য ভালো, এবং খুলনার নাগরিক সমাজ এতে কিন্তু কিছু অবদান রেখেছেন, সেজন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই। এবং 3জন প্রার্থী থেকে যে আমরা কথাবার্তাগুলো শুনলাম, এত আমার কাছে মনে হয় যে 3জন প্রার্থী অত্যন্ত আর্টিকুলেট করেই খুব সুন্দরভাবে কথাবার্তাগুলো প্লেস করতে পেরেছেন। সেজন্যই আমি খুলনার এই 3 প্রার্থীর মঙ্গল কামনা করি এবং খুলনার নাগরিক সমাজ যে কাজটা করেছেন সেটাকেও অভিনন্দন করি, এবং সেটা বলবো যে নির্বাচন শেষ হওয়া এবং নির্বাচনের প্রার্থীরা কাজ শুরু করা পর্যন্ত তাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে, ভিজিল্যান্ট থাকতে হবে। যেটা একজন প্রার্থী আশঙ্কা প্রকাশ করেছেন, ভোটার রেজাল্ট চিন্তায় হতে পারে। তাহলে এখানে কিন্তু ভোটার, নাগরিক, সরকার সবারই কিন্তু এক ধরনের একটা দায়িত্ব আছে। আশা করি তারা সেই দায়িত্বটা পালন করতে পারবেন। ব্রিগেডিয়ার শাখাওয়াত হোসেন, এখানে আচরণবিধির কথা যেটা বললেন ম্যাডাম মুনিরা বললেন, এখানে কিন্তু বাংলাদেশেও আচরণবিধিতে তাই আছে। এবং অতীতে যে আমরা যখন এই ধরনের নির্বাচন করেছি, সরকারের তরফ থেকে কিন্তু কোনো এই ধরনের কোনো মন্ত্রী মহোদয়কে ওখানে যেতে দেওয়া হয়নি, ওনারা জানো নাই। কিছু কিছু জায়গায় অবশ্য সমস্যা হয়েছিল, সেগুলো আমরা ট্যাকেল করেছি, পরে ঠিক হয়ে গেছে। এমনকি আমরা মাননীয় প্রধানমন্ত্রী সফরের একটা প্রোগ্রাম ছিল, সেটাও ওনার অফিসকে বলা হয়েছিল, বাতিল করা হয়েছিল। তো এগুলো সবই আছে। আমি যে আচরণবিধি, আপনি যেটা বলছেন যে সেটা ইমপ্লিমেন্ট করাও সম্ভব, বাংলাদেশে সম্ভব। এবং এখন আমি যা দেখছি যে এখনকার ইলেকশন কমিশনে কিন্তু একটা চিঠি অলরেডি দিয়েছে রিমাইন্ডার দেওয়া হিসাবে। আমার মনে হয় যে যেহেতু এখন এটা প্রচলিত হয়ে গেছে, কাজেই আমার মনে হয় সবাই এটা মানবেন। আচরণবিধির ব্যাপারে যেটা আমি বলতে চাচ্ছি, অনেক পরিবর্তন আমরা এনেছিলাম। সবচেয়ে বড় এফেক্টিভ পরিবর্তন ছিল যে সভা সমিতি না করা এবং মিছিল না করা, যে কারণে সংঘর্ষগুলো কিন্তু এখন আর ওরকম হচ্ছে না। এবং আমি মনে করি ভোটার এবং জনগণ এই পর্যন্ত আচরণবিধি সম্বন্ধে ওনারা অত্যন্ত সচেতন। কিছু হলেই কিন্তু আপনার একটা রিপোর্ট আসে। আর এতগুলো 4টা মাত্র সিটি কর্পোরেশন, এখানে আচরণবিধি লঙ্ঘন হলেই কিন্তু এটা পত্রিকায় আসছে। বিশেষ করে এবারের নির্বাচনে যেহেতু সারা দেশের নজর, এটা পত্রিকায় আসছে, এটা আপনাদের এতগুলো মিডিয়া আছে, সর্বক্ষণ সময় নজর রাখছে। আমি মনে করি যে আচরণবিধির দিক থেকে কিন্তু এখন পর্যন্ত মেজর কোনো সমস্যা হয়নি এবং বেশ উন্নত হয়েছে। আমি বলবো যে হোল নির্বাচন প্রক্রিয়াটা অনেক আগের থেকে অনেক উন্নত হয়েছে। আমি একটু যোগ করবো ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেবের সাথে। নির্বাচনী আচরণ বিধি এটা রাজনৈতিক সংস্কৃতির অংশ, গণতান্ত্রিক সংস্কৃতির অংশ। সেইভাবে গ্রাজুয়ালি আমরা কিন্তু নির্বাচনী আচরণ বিধি মানার একটা সংস্কৃতি কিন্তু গড়ে উঠেছে। তবে এখনো যে প্রবলেমগুলো আছে, সেই জন্য শুধুমাত্র ঢালাও অভিযোগ করলে হবে না। কোথাও যদি আচরণবিধি সত্যিকার অর্থে ভঙ্গ হয়ে থাকে, সাথে সাথে তথ্য প্রমাণ সহ এটা লিখিতভাবে কিন্তু নির্বাচন কমিশনকে, স্থানীয় নির্বাচন কমিশনের যে অফিসার আছে
তাদের কাছে পেশ করা দরকার। নতুবা আমরা অনেক সময় ঢালা অভিযোগ করতে থাকি, তাতে করে কিন্তু এটা ঠিক আচরণবিধি কতটুকু ভঙ্গ হচ্ছে নাকি এটা রাজনৈতিক কারণে বলা হচ্ছে কথাটা, এটার নির্ণয় করাটা খুব দুষ্কর হয়ে দাঁড়ায়। সেজন্য যে প্রার্থী দেখবেন নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হচ্ছে বলে উনি মনে করেন, তাদেরকে কিন্তু অথবা নাগরিক সমাজের দিক থেকে এটা লিখিতভাবে তথ্য প্রমাণ সহ নির্বাচন কমিশনকে জানানো উচিত। প্রার্থীরা এখানে উপস্থিত আছেন। আমি একটা কথা বলতে চাই যে অনেক সময় আমরা দেখি যে আচরণবিধি ভঙ্গের কারণের পর ইলেকশন কমিশন শুধুমাত্র একটা তাকে নোটিশ দিয়ে বন্ধ হয়ে থাকে, কিন্তু আমরা অ্যাকশনও দেখতে চাই এবং এটা ভিজিবল হতে হবে, এটা লোকের চোখে থাকতে হবে, লোককে জানতে হবে যে আচরণবিধি ভঙ্গ করলে আমাকে একটু পানিশমেন্ট কিংবা আমার উপরে সেখানে এটা লোককে জানতে হবে। ভঙ্গ করলে যা যা শাস্তি বিধান সবাইকে আইনানুগভাবে তারা শুধু ক্যান্ডিডেট না, যারা জড়িত, যারা প্লেয়ার, সবাইকে একজন দর্শক অপেক্ষা করছেন এবং মেয়র প্রার্থীরা আমাদের সাথে উপস্থিত আছেন ৭১ সংযোগে। তাদের কাছে তাদের প্রশ্ন, খুলনাবাসী ভোটার একজন দর্শকের প্রশ্ন। আপনার নাম বলে দ্রুত প্রশ্নটি বলুন। বলুন। প্রশ্ন ছিল যে আমার ডক্টর আপনার শাহাদাত স্যার যে কথাটা একটা বলতেন যে পোলিং এজেন্টকে একটু শক্তিশালী করার জন্য, হ্যাঁ, তা আমরা যেটা জানি স্বাভাবিক নির্বাচনে পোলিংদের মাধ্যমে রেজাল্টটা কিন্তু সরকারিভাবে ঘোষণা হওয়ার আগে কিন্তু ঘোষণা হয়ে যায় পোলিংদের মাধ্যমে। তো সেক্ষেত্রে মনে করি এই ব্যবস্থাটা নেবেন, ওনার পোলিংকে শক্তিশালী করে ইলেকশনের রেজাল্ট ঘোষণা না হওয়া পর্যন্ত ওখানে অবস্থান করার জন্য। উনি যে আশঙ্কাটা করতেছেন যে মানে কোন মাধ্যমে রেজাল্টটা মানে সরকার ঘুরিয়ে দেবে, এটা একটা আমি জানি আছি মোবাইলের কাছে। মোহাম্মদ মনিরুজ্জামান, আপনার কোনো মন্তব্য আছে এই ব্যাপারে পোলিং এজেন্টদের শক্তিশালী করার বিষয়ে? প্রশ্নকর্তার প্রশ্নগুলো ভালোভাবে শুনতে পাইনি, যদি আরেকবার তিনি যেটা বলতে চেয়েছেন যে এর আগে ব্রিগেডিয়ার শাখাওয়াত যেটি বলেছেন যে পোলিং এজেন্টদের অত্যন্ত শক্ত অবস্থান সেখানে দরকার এবং সমস্ত প্রার্থীদেরকেই তিনি বলেছেন যে তাদের পোলিং এজেন্টরা যেন ভোট গ্রহণের শেষ পর্যন্ত সেখানে উপস্থিত থাকেন, সেটি আপনাদের পক্ষ থেকে নিশ্চিত করা। এবং এই দর্শক আপনার কাছে বিশেষভাবে বলেছেন যে আপনার পোলিং এজেন্টের বিষয়ে আপনি সেই ধরনের পরিকল্পনা নিচ্ছেন কিনা। ধন্যবাদ। দর্শক নিশ্চয়ই আমাদের এই বিষয়টা নিয়ে বেশ মনোযোগ দিয়েছেন। অবশ্যই নির্বাচন যখন অনুষ্ঠিত হচ্ছে এবং আমি প্রার্থী হয়েছি, তখন এর জন্য প্রয়োজনীয় পোলিং এজেন্ট নিশ্চয়ই আমরা নির্ধারণ করছি এবং তাদেরকে ট্রেনিং করাচ্ছি এবং যেন তারা ভোটের ফলাফল নিয়ে তারপরে ভোট কেন্দ্র ত্যাগ করে সে ব্যবস্থা করছি। তবে তার আগে যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন, আচরণবিধি ভঙ্গের একটা বিষয় কিন্তু হয়েছে। আচরণবিধিতে বলা আছে মন্ত্রী পর্যায়ের কেউ যেদিন নমিনেশন পেপার সাবমিট করা হবে সেদিন উপস্থিত থাকতে পারবেন না, কিন্তু এখানে সরকারি দলের যিনি প্রার্থী তার সঙ্গে একজন প্রতিমন্ত্রী উপস্থিত ছিলেন। এছাড়া খুলনায় রিসেন্টলি একটা উন্নয়ন কর্মকাণ্ড তিনি উদ্বোধন করেছেন। তো সব মিলিয়ে ডক্টর মনিরা যেভাবে বললেন যে ভারতে একজন মন্ত্রী ডাকবাংলাতে এসেছিলেন এবং তাকে সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়ে যেতে বলা হয়েছে। সাবেক নির্বাচন কমিশন বাংলাদেশ নির্বাচন সম্পর্কেও একটি উদাহরণ দিলেন। জি বলুন। কিন্তু এই ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গ হয়েছে বলে আপনি মনে করছেন। তালুকদার আব্দুল খালেক আরেকজন মেয়র প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান যে অভিযোগ তুললেন মনোনয়নপত্র দাখিলের তালুকদার আব্দুল খালেক, আপনি বলুন আপনার এই বিষয়ে কোনো মনোনয়নপত্র সাবমিট করার পরে কোনো মন্ত্রী নির্বাচনী এলাকায় এসে প্রচার করতে পারবে না, এইটাই আমার মনে আচরণবিধি আছে। কিন্তু তিনি নির্বাচনের মনোনয়নপত্র যেদিন সাবমিট হয় সেদিন কিন্তু নির্বাচন শুরু হয় না, সেদিন কি হয় এরপরে উইথড্রয়াল থাকে, তারপরে প্রতীক বরাদ্দ থাকে, এরপরে নির্বাচনী অভিযান শুরু হয়। তখন যদি অংশগ্রহণ করে আমি মনে করি তখন আচরণবিধি ভঙ্গ হয়। এর মধ্যে এর আগে যদি কোনো কার্যক্রমে সে যায় তাহলে আমার মনে হয় সেই আচরণবিধির লঙ্ঘন হয় বলে আমি মনে করি না। এখানে ভুল আছে। যে মুহূর্তে শিডিউল ডিক্লেয়ার করা হয়ে গেল আচরণবিধি সেই দিন থেকেই শুরু হবে। কাজেই মনোনয়নপত্র দেওয়ার সময় আমি জানি না, যদি কোনো মন্ত্রী মহোদয় এসে থাকেন, তার পরবর্তীতে যদি কোনো মন্ত্রী মহোদয় এসে থাকেন তাহলে উনি এটা ভুল কাজ করেছেন এবং এটা ইলেকশন কমিশনকে দেখা উচিত। আর যিনি কথাটা বললেন, আমার ওনার কাছে প্রশ্ন, আপনি কি এটা লিখিতভাবে ইলেকশন কমিশনের কাছে দিয়েছিলেন কি না, এখন কথাটা বলছেন? মোহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রশ্ন রেখেছে ব্রিগেডিয়ার শাখাওয়াত, জি বলুন। আমি এখানকার রিটার্নিং অফিসার মহোদয়কে আমি বলেছিলাম যে আপনি সুমোটো ব্যবস্থাটা যদি নেন তাহলে ভালো হয়, কারণ কতবার লিখিত দিয়ে পারা যায়।
আর এই লিখিত দেওয়ার একটা প্রবণতা, এটা নালিশ করার প্রবণতা, এটা খুব রুচিবান মনে হয় না আমার কাছে। সেই কারণে আমি অনুরোধ জানিয়েছিলাম যে অনেক ঘটনা ঘটছে আপনাদের চোখের সামনে, পত্রপত্রিকা উঠছে, সবকিছু আচরণবিধিতে লেখা যা আছে তার চাইতে ভঙ্গ হচ্ছে বেশি, তবে আপনারা কেন এটা সুমোটো ব্যবস্থা নিচ্ছেন না, আমি এটা বলেছিলাম তাদের। তবে লিখিত অভিযোগ আপনি করেননি, আমরা শুনলাম। আপনারা দেখছেন একাত্তর সংযোগ। আমরা ফিরে আসছি একটি বিরতির পর এবং আমরা প্রধান খবরগুলো চট করে দেখে নেব আমাদের একাত্তর সংযোগে আরেকবার ফিরে আসার পরে, বিরতির পরে। দাঁত শিরশিরের ভয়? নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। শুধু এতেই আছে HAP মিনারেল, যা দাঁতের ডেন্টিনের চ্যানেলগুলো সুরক্ষা করে দেয় দাঁত শিরশির থেকে তাৎক্ষণিক মুক্তি, আর জিঙ্ক মাড়িকে মজবুত করে। তাই এখন ভুলে যান দাঁত শিরশিরে ভয়। নতুন পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। যে মন্ত্রী পর্যায়ের উপস্থিতির কথা বলেছেন, সেখানে তো এমনকি আমার মনে হয় না যে কোনো ক্যান্ডিডেটের এটা কমপ্লেন করার কথা। ইলেকশন কমিশন সেখানে তাদের রিপ্রেজেন্টেটিভ আছে এবং রিটার্নিং অফিসার কিন্তু ইলেকশন কমিশন নিজস্ব অফিসার। কাজেই এই জিনিসটি তিনি যদি হ্যান্ডেল করতে না পারতেন তাহলে এটা কমিশনকে জানানো উচিত ছিল। আমি জানি না কমিশন এখন কি করবে। আমাদের সময় আমরা অনেক মন্ত্রী মহোদয়কে কিন্তু এরকম বিষয়ে ওনাদেরকে চিঠিও দিয়েছি যে আপনি দয়া করে ভবিষ্যতে এগুলো করবেন না, এবং এটা পেপারেও আসতো। যেই কারণে অনেক সময় অনেকে জানো নাই এবং যাওয়ার আগে জিজ্ঞেস করতেন যে আমি গেলে কোনো অসুবিধা হবে কিনা। ইলেকশন কমিশন থেকে আমরা বলতাম যে আপনি যাবেন না। তো আমার মনে হয় যে আমি ডক্টর তোফায়েলের সাথে একমত, ইলেকশন কমিশনকে প্রোঅ্যাক্টিভ হতেই হবে। যদি তা না হয় তাহলে ক্যান্ডিডেট সবসময় যে কমপ্লেন করবে আর আপনার সামনে দিয়ে কিছু হয়ে যাবে, পেপারে আসবে, আপনি বললেন যে আমার কাছে লিখিত আসে নাই, পত্রিকা আসলে আপনি একটা ইনভেস্টিগেশন করাবেন। পত্রিকা যে সত্যি হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনার উচিত হবে ইনভেস্টিগেশন করিয়ে সেই ইনভেস্টিগেশন রিপোর্টটা আপনি ওই পত্রিকাকে বলবেন ইনভেস্টিগেশন রিপোর্টে এটা পাওয়া গেছে, তাহলে আপনার প্রোঅ্যাক্টিভিটি। আমি একটা কথা বলতে চাই যে কথাটা আমি আগেই বলেছিলাম, মানুষ কিন্তু যখনই নালিশে যায় তখনই সে আশা করে যে সে কমপ্লেনটা করলো সে কমপ্লেনটা রিজলভ হতে হবে এবং সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। লোকে যেন জানে যে আমার এই কমপ্লেনের রেজাল্টটা এটা হয়েছে, কোনো অ্যাকশন নেওয়া হয়েছে। যদি এমন হয় যে আমি কমপ্লেন করেই যাচ্ছি, কোনো অ্যাকশন হচ্ছে না, তাহলে কিন্তু এটা ঠিক যে তখন যারা কমপ্লেন করেন তাদের সব ব্যাপারেই, যে কোনো বাচ্চাও যদি মাকে বারবার করে কমপ্লেন করে দেখবে মা একসময় বলছে কি তুমি বারবার নালিশ করতে আসছো, এত নালিশ করো না। তো এরকম একটা টেন্ডেন্সি কিন্তু মানুষের ভেতরে থাকে। সেটা আমি বলবো যে কমপ্লেনই আসুক না কেন, সেটা রিজলভ করবার জন্য যে অ্যাকশনই নেওয়া হোক না কেন, এটা যেন ট্রান্সপারেন্ট হয়। এই বিষয়টা আগে বলেছেন যে সেই নির্বাচন আমি বারবার করে বলছি এটা যেন ট্রান্সপারেন্ট হয়, সবাই যেন জানতে পারে যে এই নালিশের পর এই অ্যাকশন আমরা নিয়েছি। আমাদের কাছে একটি দর্শকের ফোন আছে, একজন খুলনাবাসী ফোন করেছেন। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম শঙ্কর বালা। বলুন। আমি খুলনা বড়বাজার থেকে বলছিলাম। আমার প্রশ্নটি হচ্ছে সাবেক মেয়রের কাছে, যে উনি 2008 সালে নির্বাচনে যে হলফনামায় যে সম্পদের বিবরণী দিয়েছিলেন, 2013 সালে এসে উনি যে সম্পদের বিবরণী দিয়েছেন হলফনামায়, সেটি বিস্তর ফারাক। এই এত টাকা কিভাবে বৈধ পথে আয় করা সম্ভব, সেটি আমাদের খুলনাবাসীর প্রশ্ন। বিদায় মেয়র। আসলে উনি যে কথাটা বলছে, আসলে আমি 2008 সালে যে হলফনামা দিছি এবং 2013 সালে যে হলফনামা দিছি,
উনি যে বলছে একটা বিরাট একটা ডিস্টেন্স, আমার মনে হয় বিরাট একটা ডিস্টেন্স হয়নি, এবং আমি যা করেছি আমি বৈধভাবেই আমি গভর্নমেন্টের সমস্ত মানে ইনকাম দিয়েই আমার বৈধ টাকা আমি শো করেছি। অর্থাৎ এখানে এই টাকা কিভাবে পেলাম আমার তো বলাই আছে, এবং টাকা আমি আমার ব্যবসার মাধ্যমে আমি আসছি, সেই ব্যবসা তো আমি ইনকাম দিয়েই আমি শো করেছি, আমি তো লুকাই নেই। অর্থাৎ এগুলো তদন্ত করে দেখতে পারে যদি তদন্ত করে থাকে। কিন্তু প্রকাশ্য হলফনামায় যে তথ্য দেওয়া হয়েছে, দর্শক আপনার প্রশ্নের উত্তর আপনি হয়তো পেয়েছেন। শফিকুল ইসলাম মধু আরো একজন মেয়র প্রার্থী, আপনার কাছে যেটি প্রশ্ন সেটি হলো যে জাতীয় পার্টির সমর্থন আপনার প্রতি, যদিও আমরা জানি এটি দলবিহীন নির্বাচন নামে, কিন্তু সবগুলো প্রধান জোট বা দল এখানে দিয়ে থাকেন সমর্থন। সুতরাং আপনার কাছে যেটি প্রশ্ন হলো যে অনেক কেউ এরকম বলছেন যে জাতীয় প্রার্থী যেই প্রার্থীকে সমর্থন দিচ্ছেন তারা শেষ পর্যন্ত প্রার্থী হিসেবে থাকেন কিনা, এটি একটা দেখার বিষয় হতে পারে। শফিকুল ইসলাম মধু। ধন্যবাদ আপনাকে। আমি বলতে চাই এটা হলো স্থানীয় নির্বাচন, এটা জাতীয় নির্বাচন নয়, এটা জোট মহাজোটের বিষয় নয়। যার যার আঙিনায় সে নির্বাচন করতেছে, আর এখানে এটা জোটের বিষয় নয়। প্রথমেই বলছি আমরা হিন্দু বুঝি এটা স্থানীয় সরকার নির্বাচন, সেজন্যই আমরা আমাদের নেতৃবৃন্দ মতামতের ভিত্তিতে আমরা নির্বাচন করব, এবং আপনাদের মাধ্যমে ৭১ টিভির মাধ্যমে আমি জানাতে চাই আমি নির্বাচন অবশ্যই করব এবং আমি থাকবো ইনশাআল্লাহ 15 জুন পর্যন্ত। এবং খুলনাবাসীকে আমি সজাগ বলতে চাই যে আপনারা কেউর কথায় কান দেবেন না। আমার অনুরোধ যে দেখা গেলে যে জোটের ভিতরে কেউ বলতে পারে যে মধু সাহেব বৈশাখ গেছে, এটা অনুরোধ করবো আমি, আপনারা কেউর কথায় কান দেবেন না। 15 জুন 10 কলম মার্কায় আপনারা ভোট দেবেন, এই প্রত্যাশা করি আমি খুলনাবাসীকে। আপনাকে ধন্যবাদ শফিকুল ইসলাম মধু। আরো একজন দর্শক অপেক্ষা করছেন তার প্রশ্ন নিয়ে। নাম বলে আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্ন মনিরুজ্জামান মনির ভাইয়ের কাছে। হ্যালো, আমার প্রশ্ন মনিরুজ্জামান মনির ভাইয়ের কাছে। বলুন, আপনার প্রশ্ন শুনছি, বলুন। হ্যাঁ, মনিরুজ্জামান মনির ভাইয়ের কাছে যে সাবেক মেয়র তিনি 5 বছর ধরে একটা রাস্তা করতে পারেননি, এখনো সেই রাস্তা অবহেলিত। তা মনির ভাই যদি মেয়র হয় সেও কি এই কাজটা করবে না সেটা দ্রুত করার চেষ্টা করবে? মনিরুজ্জামান মনি, মেয়র প্রার্থী। আমি আসলে ফলো করতে পারছি না, একটু সমস্যা হচ্ছে। আপনি প্রশ্নগুলো শুনতে পাচ্ছেন না? আমি সেখানে যারা খুলনার আপনার ওইখানে আছেন কারিগরি ব্যবস্থাপনায় তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রশ্নটি আমি বলে দিচ্ছি, সেটি হলো যে রাস্তা, এই প্রশ্নকর্তা খেয়াল করেছেন যে রাস্তা নষ্ট ছিল, সেটি ঠিক করতে 5 বছর লেগে গেছে, ঠিক হয়নি। আপনি যদি মেয়র হন আপনার সময় একই সমস্যা হবে কিনা সেটি জানতে চাচ্ছেন আমাদের প্রশ্নকর্তা। এখানে প্রশ্নকর্তার একটা জিনিস বুঝতে হবে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী কাজের ধরন আছে। আমি মনে করি যে রাস্তা রিপেয়ার করাটা এক ধরনের বিষয়, এবং আমরা এটা পারবো কিভাবে এটা ভালোভাবে রিপেয়ার করা যায় এবং ওর নেচারটা কি, ওখানে কেন রাস্তা ড্যামেজ হয় সে বিষয়টা গোচরে নিয়েই আমরা কাজটা করব। এটা খুব সম্ভব, 5 বছরে এটা সম্ভব। তবে হ্যাঁ, এখানে অবশ্যই কিছু থোক বরাদ্দের বিষয় আছে। এখানে হয়তো আমরা আরো সহযোগিতা যদি পাই ভবিষ্যতে, তাহলে আমরা এগুলো 5 বছরের ভিতরেই আমরা এই নগরীতে বেশিরভাগ রাস্তা, হয়তো সবগুলো রাস্তাই আমরা কাজ সম্পূর্ণ করতে পারব। যেখানে আপনি মেয়র প্রার্থী, যেখানে আপনি সহযোগিতার প্রশ্ন তুললেন, সেখানে অনেকে বলবেন যে জাতীয় সরকারেও মেয়র প্রার্থী যিনি বিজয়ী হবেন তিনি একই জোট বা একই দলের হলে এই ধরনের সহযোগিতা পেতে সুবিধা হবে। কিন্তু রাস্তাঘাটের প্রশ্ন, বিশেষ করে অবকাঠামো উন্নয়ন এবং অন্যান্য বড় অর্থকরী বিষয় যেখানে জড়িত থাকে, সেখানে দুর্নীতির প্রশ্নটি উঠে যায়। এবং এখানে এবারের খুলনা সিটি কর্পোরেশনে এই দুর্নীতি কতখানি মূল বিষয় হিসেবে আলোচিত হচ্ছে বলে আপনারা মনে করছেন? আপনি যেহেতু আছেন এখন আলোচনায়, আপনার দিক থেকে খুব সংক্ষেপে শুনবো, তারপর আমরা বিদায় মেয়রের কাছ থেকে শুনবো। দুর্নীতি হয় যদি ক্ষমতা কক্ষিগত করে রাখা হয়, স্বচ্ছতার যদি অভাব হয়,
তাহলে দুর্নীতিটা সহজে লোকের চোখে পড়ে। আর এখানে যদি আমরা ট্রান্সপারেন্ট করি সবকিছু, সাধারণ সভার মাধ্যমে যদি সিদ্ধান্ত নেই এবং সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য আমরা যদি স্ট্যান্ডিং কমিটিগুলোকে অ্যাক্টিভ করি তাহলে আরো সুবিধা হবে। আমি মনে করি পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নে এক্ষেত্রে আমাদের মনিটরিং ব্যবস্থাটা খুবই সবল থাকা উচিত। আর যিনি ওখানে দায়িত্ব পালন করবেন এ সব কাজ তাকেই করতে হবে, তার সহযোগীদেরকে নিয়ে, তার সাধারণ পরিষদকে নিয়ে। এছাড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী শ্রমিক যারা আছেন তাদের মোটিভেশন বা কাউন্সেলিং এর বিষয়টাও এখানে খুব ইম্পর্টেন্ট। কারণ একটা সময় চলে গেছে যখন তহবিল তসরুপ করা যেত, কিন্তু এখন জবাবদিহিতার সুযোগ নিয়ে জবাবদিহিতার যে একটা ব্যবস্থা আসছে সেটার ভিতরে নিজেদেরকে সম্পৃক্ত করতে হবে। জবাবদিহিতার ব্যবস্থার কথা বললেন তালুকদার আব্দুল খালেক, মেয়র প্রার্থী এবং 2008 সাল থেকে মেয়র ছিলেন। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাই, দুর্নীতি এবারের খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের কতখানি বিষয় আলোচিত বিষয় হচ্ছে বলে আপনি মনে করেন? আসলে আমি যখন দায়িত্ব নিয়েছিলাম তখন খুলনার রাস্তাঘাট ছিল সব বিধ্বস্ত, মানুষের চলাচলের অনুপযোগী ছিল এবং 18 কোটি টাকা দেনা নিয়ে আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নিয়েছিলাম এবং আমি 5 বছর কাজ করেছি। ইনশাল্লাহ আমি মনে করি যে এই 5 বছরের কাজ কি করেছি এটা খুলনাবাসী জানে। অতএব এখানে দুর্নীতি মুক্ত করার জন্য আমার অঙ্গীকার ছিল, আমি এ ব্যাপারে যথেষ্ট ভূমিকা নিচ্ছি এবং আমার মনে হয় পুরোপুরি না পারলেও 75% দুর্নীতি হয়েছে। ভবিষ্যতে সুযোগ পেলে বাকিটা ইনশাল্লাহ দুর্নীতি মুক্ত একদম সিটি কর্পোরেশন দুর্মুক্ত করা আমার ইচ্ছে আছে এবং সেটা বাকিরা আগামীতে যদি হতে পারি আমি করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা একাত্তর সংযোগে এখনো আছি। আপনারা দেখছেন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আলোচনা। একটা বিরতির পর ফিরে আসছি। আটাত্তর ভাগ চুল পড়া গোড়া থেকে হয়, কিন্তু বেশিরভাগ শ্যাম্পু শুধু চুল ভাঙা কমায়। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট, এটি চুলের পুষ্টি যোগায়, চুলকে তার জায়গায় ধরে রাখে আর মজবুত করে, যা চুল পড়ার দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় মাত্র 2 সপ্তাহে। নতুন ডাভ হেয়ার ফল রেস্কিউ ট্রিটমেন্ট। আরেকবার স্বাগত জানাচ্ছি